এদিকে এনসিপি দলের নাসিরউদ্দিন পাটোয়ারিকে গণধোলাই দিয়ে গ্রেপ্তার করলো বাংলাদেশ পুলিশ। ভয়াবহ গুরুতর অবস্থা করে দিল বিএনপি ছাত্র দল। অন্যদিকে শেখ হাসিনা রাজা বলছে তাই শুনছেন জনাব তারেক রহমান। ফাঁকতালে বড় বিপদে পড়ে গেল এনসিপি দল। হঠাৎ রাজনীতিতে নিল নতুন মোড়। না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এর ভিতরে হুট করে কোথা থেকে জানি চারজন লোক আছে, এরা মুখে গামছা বাঁধা ছিল, ঠিক আছে, এবং আপনার গামছা বাঁধা ছিল একজন না দুজনই, আর বাকি দুজন ছিল বোরকা পরা। হ্যাঁ, বোরকা পরাও ছিল। তো আমরা চার দোকানে ঢুকছি, টোটাল মিলিয়ে ধরেন আপনার 3 মিনিট হয়েছে। 3 মিনিটের ভিতরেই ওরা অনেক যাবত ফলো করতেছিল। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আদালতে মামলা করেছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এই মুহূর্তে গণদোলাই খাচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্যের অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে আটক করা হয়। একই সাথে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন ফুটা মারছে, তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা। বাংলাদেশের রাজনীতির মাঠে এখন এক অদ্ভুত, অদৃশ্য এবং চরম উত্তেজনাকর স্নায়ুযুদ্ধ চলছে। একদিকে রয়েছে বহু বছরের পুরনো শেকড় ঘিরে বসা ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলোর আধিপত্য, আর ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে আছে জুলাই বিপ্লবে রক্ত ভেজা মাটি ফুঁড়ে বেরিয়ে আসা এক অপ্রতিরোধ্য তারুণ্যের শক্তি। আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। শুরুর অংশ শুনেই বুঝতে পেরেছেন যে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং কোন কোন দিকে ইঙ্গিত করা হয়েছে। তাই বেশি দেরি না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। প্রথমে লাইক দিয়ে দেবেন, তারপরে সাদা এখানে সাবস্ক্রাইব লেখা আছে ক্লিক করবেন, তারপরে এখানে বেল ঘুরতেছে এখানে আরেকটি ক্লিক দেবেন, নিচে দেখেন এল লেখা আছে, এল করলে সবার আগে ভিডিও পেয়ে যাবেন। মঙ্গলবার হবিগঞ্জে যখন এনসিপি নেতাদের ওপর হামলা হলো, গাড়ি ভাঙচুর করা হলো, কোথায় ছিল সেই সেনাবাহিনী? কেন এগিয়ে এলো না সাজোয়া যান? এই 1 বছরের ব্যবধানে কি এমন ঘটে গেল ক্ষমতার অন্দরে? তবে কি সত্যিই ফুরিয়ে আসছে এনসিপির রাজনৈতিক সময়? আজ যদি সত্যি এই অবস্থা হয়, তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে কি হবে এনসিপি নেতাদের? 2025 সালের 16 জুলাই বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জে এনসিপি সমাবেশ ডাকে। সেখানে স্থানীয় মানুষের উপস্থিতি ছিল না, বেশিরভাগই ছিল এনসিপির নিজস্ব নেতাকর্মী, সাংবাদিক এবং নিরাপত্তার দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। সমাবেশ শেষ হতেই একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে ঘেরাও করে এনসিপি নেতাদের। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন ঢাকায় কেন্দ্রীয় পুলিশ কন্ট্রোল রুম থেকে পুরো পরিস্থিতি তদারকি করছিলেন তৎকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেনাবাহিনী সরাসরি এপিসি অর্থাৎ সাজোয়া যান নিয়ে মাঠে নামেন। নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সাজ্জিদ আলম সহ এনসিপির নেতাদের উদ্ধার করে ঢাকায় নিয়ে আসা হয়। তবে গল্প এখানেই শেষ হয়নি। এরপরই শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। গোপালগঞ্জের প্রতিবাদী মানুষের ওপর গুলি চলে। এতে দীপ্ত সাহা, রমজান কাজী, সোহেল রানা, ইমন তালুকদার, রমজান মুন্সি নিহত হয়। নিহত সবাই ছিল সাধারণ মানুষ। কারফিউ দিয়ে বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে বহু মানুষকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এরপর থেকে 16 জুলাইকে গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসেবে পালন করে আওয়ামী লীগ। এবার আসা যাক 2026 সালের 28 জুলাইয়ের হবিগঞ্জের ঘটনায়। এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সেখানে তৈরি হয় তুমুল উত্তেজনা। স্থানীয় বিএনপি, ছাত্রদল ও সাধারণ মানুষ এনসিপির ওপর হামলা চালায়। এবার আর শুধু ধাওয়া পাল্টা ধাওয়া ছিল না, সরাসরি হামলায় আহত হন সাজ্জিদ আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আরো কয়েকজন। এনসিপির একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হবিগঞ্জ শহরে জারি করা হয় 144 ধারা। পরদিন সেখানে যাওয়ার সময় পুলিশের সাথে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। তবে এখানে কোনো সেনা সাজোয়া যান বা এপিসি এনে নেতাদের উদ্ধার করা হয়নি, কিংবা হামলাকারীদের লক্ষ্য করে গোপালগঞ্জের মতো নির্বিচারে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি। প্রশ্ন হলো, 1 বছরের ব্যবধানে সেনাবাহিনীর এই ভূমিকায় এত আকাশ পাতাল তফাৎ কেন? কেন গোপালগঞ্জে এপিসি গেল, গুলি চলল, কিন্তু হবিগঞ্জে কিছু হলো না?
বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে তিনটি প্রধান কারণ। প্রথম কারণ রাজনৈতিক গুরুত্ব। গোপালগঞ্জের ঘটনা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার একেবারে শুরুর দিকে। তখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে রাষ্ট্র সরাসরি তার সর্বশক্তি প্রয়োগ করেছিল। এনসিপি তখন ডক্টর ইউনূসের চোখের মণি, তাই গুলি চালাতে কিংবা সাজোয়া যান নামাতে এক সেকেন্ডও দেরি করেননি প্রশাসন। দ্বিতীয় কারণ এনসিপির জনপ্রিয়তার পতন। 5 আগস্ট যে সাধারণ গণ অভ্যুত্থান ছিল না, এটি ছিল ষড়যন্ত্র, মানুষ তা বুঝতে পেরেছে। তাই এনসিপির নেতাদের এখন ঘৃণার চোখে দেখছে সাধারণ মানুষ। এনসিপিকে মানুষ একসময় পরিবর্তনের প্রতীক ভেবেছিল। ক্ষমতার কাছাকাছি গিয়ে তাদের অনেক নেতার বিতর্কিত কর্মকাণ্ড সেই জনপ্রিয়তায় বড় ধাক্কা দিয়েছে। তৃতীয় কারণ ক্ষমতার ভারসাম্য ও সেনাবাহিনীর অবস্থান। সেনাবাহিনী সবসময় একটি পেশাদার প্রতিষ্ঠান হিসেবে মাঠের বাস্তবতাকে মূল্যায়ন করে। হবিগঞ্জে যখন হামলা হয় তখন স্থানীয় জনরোষ এবং মাঠের রাজনৈতিক সমীকরণ ছিল সম্পূর্ণ আলাদা। সেনাবাহিনী বুঝতে পেরেছিল এটি কেবল একটি বিচ্ছিন্ন রাজনৈতিক সংঘর্ষ নয়, বরং সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ। সেখানে অতিরিক্ত শক্তি প্রয়োগ করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারত। এখন প্রশ্ন উঠেছে, তবে কি এনসিপির দিন শেষ? যে দলটির জন্ম হয়েছিল এক নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে, তারুণ্যের অপ্রতিরোধ্য স্রোত নিয়ে, আজ সেই দলের নেতাদেরকে কেন সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে? এনসিপির সবচেয়ে বড় ভুল ছিল মাঠের রাজনীতি জামাতের সঙ্গী হওয়া এবং দুর্নীতিতে জড়িয়ে পড়া। সাধারণ মানুষের পালস বুঝতে তারা ব্যর্থ হয়েছে। যে তারুণ্য তাদের শক্তির উৎস ছিল, সেই তারুণ্যের একটি অংশ আজ ক্ষোভে ফুঁসছে। হবিগঞ্জের হামলা কোনো সাধারণ হামলা নয়, এটি আসলে জনরোষের একটি ছোট ট্রেইলার মাত্র। জনগণ যখন দেখে ক্ষমতার পালাবদল হলেও তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, তখন তারা আর কোনো রাজনৈতিক দলকে ছাড় দেয় না। এনসিপি আজ ঠিক সেই জায়গাতেই এসে দাঁড়িয়েছে। তাদের পায়ের তলার মাটি আজ মারাত্মকভাবে নড়বড়ে। এখনই যদি এনসিপির এই হাল হয়, তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে ফেরেন, তবে কি হবে? ভাবুন তো একবার, যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে এনসিপি এবং তাদের সহযোগীরা দিনরাত এক করে দিয়েছিল, সেই দলটির প্রধান বা নেতাকর্মীরা যদি যে কোনো উপায়ে দেশে ফেরেন, তবে এই এনসিপির রাজনৈতিক অস্তিত্ব কি টিকবে? আওয়ামী লীগের সাধারণ কর্মীদের ভেতরে যে তীব্র ক্ষোভ এবং প্রতিশোধের আগুন জ্বলছে, তার প্রথম লক্ষ্যবস্তু হবে এই নতুন রাজনৈতিক শক্তিগুলো। গত 1 বছরে এনসিপি বা তাদের সমমনা দলগুলো যেভাবে আওয়ামী লীগকে পুরোপুরি নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করেছে, তাতে আওয়ামী লীগ ফিরে এলে তারা যে বিন্দুমাত্র ছাড় পাবে না, তা বলার অপেক্ষা রাখে না। যে পুলিশ বা প্রশাসন আজ এনসিপিকে প্রোটোকল দেয়, তারাও জানে জুলাই আন্দোলনের নামে নির্বিচারে পুলিশ সহ সরকারি কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। হাজার হাজার কর্মকর্তা কর্মচারী চাকরি গেছে। কাল যদি ক্ষমতার পালাবদল হয়, তবে তারা এক মুহূর্তের জন্যও এনসিপির নেতাদের রক্ষা করতে এগিয়ে আসবে না। হবিগঞ্জের হামলা তো কেবল একটা ট্রেইলার মাত্র। শেখ হাসিনা ফিরলে বা আওয়ামী লীগ ঘুরে দাঁড়ালে এনসিপি সহ তাদের জোটসঙ্গী রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব থাকবে কিনা সন্দেহ। ইতিহাস বড়ই নির্মম। ক্ষমতা আজ আছে তো কাল নেই। গোপালগঞ্জের সাজোয়া যান থেকে শুরু করে হবিগঞ্জের ভাঙা গাড়ি, এই দুইয়ের ব্যবধান আমাদের শিখিয়ে দেয় যে ক্ষমতার অহংকার টিকসই নয়। জনগণের মন জয় করতে না পারলে কেউ আপনাকে শেষ রক্ষা করতে পারবে না। আপনার কি মনে হয়, এনসিপির পতন কি আসন্ন? আর শেখ হাসিনা দেশে ফিরলে তাদের অবস্থা কি হবে? জানান আপনার মতামত। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটা লাইক করে আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। আসসালামু আলাইকুম।